তো তার আগে যেটা বলে নেই যে বিএনপির জনসম্পৃক্ততা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। কিছুদিন আগে আমার মনে আছে যে মির্জা ফখরুলকে টেলিভিশন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা বিদ্যুতের দাম নিয়ে বা জনগণের ইস্যু নিয়ে কেন আন্দোলনে যান না, তখন উনি উত্তর দিয়েছিলেন জনগণের ইস্যু নিয়ে আন্দোলনে গেলে জনগণ সাড়া দেয় না, এই জন্য তারা জনগণের ইস্যু নিয়ে আন্দোলনে যান না। কিন্তু আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে বিএনপি আওয়ামী লীগের 5 বছরে যে সুযোগগুলো তারা পেয়েছেন, ইভেন এবারেও যে বিদ্যুতের ইস্যু, রামপালের ইস্যু, এই ইস্যুগুলো ইভেন কিছুদিন আগে যে আপনার সুন্দরবনের তেল এগুলো নিয়ে তারা কিন্তু অনেক বড় আন্দোলনে যেতে পারতেন, কিন্তু তারা শুধুই ক্ষমতায় যারা আন্দোলন করছেন এবং জনগণ বুঝে ফেলছে যে এই দলটি শুধুই ক্ষমতায় যাওয়ার জন্য এই ধরনের নৃশংসতা, এই ধরনের সহিংসতা করছেন, যেটা কামরান বললেন যে সাবোটেজের সংস্কৃতি এবং রাজনৈতিক সংস্কৃতি না। কিন্তু আমরা আসলে এই বিষয়টাতে আবারও আসবো, আরেকটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। স্বাগত আরো একবার। আমরা যে আলোচনায় ছিলাম সেটি হলো, সেলিম ভাইয়ের কাছে ছিলাম যে বিজেপি যে খালেদা জিয়ার সাথে আসলে কোনো ধরনের যোগাযোগ করেনি, এটি বলছেন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে বিবৃতি দিয়ে, এবং তারা আজকে একটি প্রেস ব্রিফিং জানিয়েছেন। অন্যদিকে কিন্তু বিএনপির দাবি যে না, আসলেই তাদের সাথে যোগাযোগ হয়েছে। আমি যে কামরান কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর যে বিদেশ নির্ভরতা, জনসম্পৃক্ততা না থাকার কারণে, এটাও তার একটা বড় প্রমাণ আসলে, যে বিদেশিরা কি বললেন না বললেন সেটা নিয়ে কে মিথ্যা বললেন কে সত্য বললেন, এ নিয়ে দেখা যাচ্ছে রাজনীতির একটা বড় অংশ সেদিকেই প্রবাহিত হচ্ছে। এবং মজার বিষয় যেটা, এখন কিন্তু জনগণ এই জায়গাটার মাথা ঘামায় না। আমাদের দেশের মানুষ কে কি বললো না বললো, মোদি কি বললো বা রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত কি বললো, এগুলো নিয়ে তারা কোনো মাথা ঘামায় না। এই জায়গাটা কিন্তু একটা ভয়ের বিষয় যে গণতান্ত্রিক সংস্কৃতি আদৌ কোন দিকে যাচ্ছে। আমরা যদি বলি যে জনগণ রাজনৈতিক দলগুলোকে আমলে নিচ্ছে না, এটাও কিন্তু একটা ভয়াবহ জায়গা, যে রাজনৈতিক দলগুলোকে যদি জনগণ আমলে না নেয় তাহলে একটা অ্যানার্কির পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা কি সেই দিকেই যাচ্ছি? আমি বলবো একজন সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসাবে, যে আমাদের দেশের দুটি দলকেই এই জায়গাটা এখন ভেবে দেখতে হবে যে জনগণ যদি রাজনীতি বিযুক্ত হয়ে যায় তাহলে যে অ্যানার্কিজম তৈরি হবে, এই অ্যানার্কিস তারা সামাল দিতে পারবে না। অ্যানার্কিজম আমি একটু অ্যাড করতে চাই আপনার সঙ্গে, মানে রাজনৈতিক সংস্কৃতি সম্পৃক্ততা থাকছে না, এটা আমার কাছে খুব একটা মনে হয় না। কারণ আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের ওই যে জনগণের কথাগুলো বলতে পারছেন এবং তাদের মোরাল এবং মোরেল থাকছে। আমি বলেছি রাজনীতি বিযুক্ত হয়ে যাচ্ছে না, বিযুক্ত এদেশের মানুষ রাজনৈতিক বিযুক্ত হবে না। আমি খুব হাম্বলি আপনার সঙ্গে ডিফার করতে চাই। সেটি হচ্ছে যে আপনি গ্রামেগঞ্জে গিয়ে দেখুন, সব জায়গায় দেখবেন বাংলাদেশের রাজনৈতিক ডিভিশনটা আরো পাকাপোক্ত হয়েছে, আরো শক্ত হয়েছে। তার কারণ হচ্ছে, কিন্তু কেন বিএনপির আন্দোলনে, আওয়ামী লীগের আন্দোলনে নামছে না মানুষ? নামছে না দুটো কারণে। প্রথম হচ্ছে, মানুষ একটা জিনিস বুঝে ফেলেছে যে রাজনীতির যে ওই যে কিছু কিছু জায়গায়, আমি শব্দটা একটু বাজে শব্দ বলতে চাই না, সেটি হচ্ছে একটু কন্ট্রাডিকশন যেটা থাকে, ওনারা বলেন একটা করেন একটা। নেতাদের এই কথা এবং কাজের মধ্যে মিল না থাকার বিষয়গুলো জনগণ ধরে ফেলেছেন। সেই কারণে মানুষ আমি সেই জায়গায় বলছি রাজনৈতিক দল না, তারা না, কিন্তু রাজনীতি নেতার প্রতি দেখুন একই ঘটনা, একই দল আমি দেখাতে পারবো। যে অঞ্চলের আওয়ামী লীগের বলবেন, আমি ডজন অফ এমপির কথা বলবো, যাদের কথায় মানুষ হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়ে, আবার কোনো মানুষের জায়গায় যেতে পারে না। সেই জায়গায় সেই উদাহরণ যদি আপনি সামনে নেন, তাহলে কিন্তু যদি আমরা মোটা দাগে বলে ফেলি, আপনি যেটা রাজনৈতিক বিযুক্ত জায়গাটা বললেন যে অনেক এলাকা অনেক এমপির পেছনে হাজার হাজার নামে, তার উদাহরণ, সর্বশেষ উদাহরণ আমি দেই কক্সবাজারের বদি। বদির সমর্থনে সেখানে হাজার হাজার লোকের মিছিল হচ্ছে। আপনি কি বলবেন এইটা? না, বদি একটা বাজে উদাহরণ। আমি বদির প্রেক্ষাপটে বদি কেন, কিন্তু বাজে উদাহরণগুলোই দেখছি না, ভালো উদাহরণ আছে। আজ থেকে 20 বছর আগে একজন এমপির পেছনে যে লোকগুলো যেত বা একজন এমপি ডাকলে যে লোকগুলো তারা সাড়া দিত, সেইটা যে ভালোর একটা দিক ছিল। এখনকার এমপিরা ডাকলে তাদের পেছনে যে লোকগুলো যাচ্ছে, সেগুলো পুরোটাই কিন্তু একটা মানে খারাপ জায়গা থেকে যাচ্ছে। বদির পেছনে এই আমি যদি গেল 5 বছরের দিকে একজন এমপির ডাকে এরকম হাজার হাজার লোকের মিছিল হয়েছে এমপির সমর্থনে, এমপির মানে কোন অনৈতিক কর্মকাণ্ড বা ইয়াবা ব্যবসার কারণে তাকে মানে দণ্ডিত হতে হয়েছে বা দুদকে নেওয়া হয়েছে, তার সমর্থনে সেই এলাকা কক্সবাজারের হাজার হাজার মানুষ সমর্থনে নেমেছে। এইরকম বিষয় কিন্তু আমরা গেল 5 বছরে দেখিনি, যেমন এমপির ডাকে এরকম লোক। আমি সেই জায়গাটি আসছিলাম, একটু বলে নিয়ে আমি শেষ করি। সেই জায়গাটি আসছিলাম যে এই যে
অ্যানার্কিজমের জায়গায় যে চলে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোর প্রতি নির্ভরতা না থাকায়, রাজনৈতিক নেতাদের প্রতি আস্থা না থাকায় যে মানুষের মধ্যে এক ধরনের বা রাষ্ট্রিক পর্যায়ে একটা অ্যানার্কিজম, যেটা আমি বললাম যে 5ই জানুয়ারি নির্বাচনের আগেও হয়েছে, আবার এখন শুরু হয়েছে, যে আইনমন্ত্রীর বাসায় বোমা হামলা হয়েছে একদম, তার মানে আমরা দেখলাম ছবিতে যে তার কাঠের যে দরজাটা একদম ভেতরে, মূল গেটেরও ভেতরে খানিকটা গিয়ে সেইখানে একটা বোমা মারা হয়েছে। এই অ্যানার্কিজমের দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে, কিন্তু তারা নেয়ার মতো কোনো সক্ষমতা থাকবে না তাদের। তখন এই দেশটা কোথায় যাবে? আমার কোশ্চেনটা এই জায়গায়। আপনার ওই কথাটার সঙ্গে আমি একমত, কিন্তু ওই যে কথাটা আমি বলছি, মোদি ইজ এ ব্যাড এক্সাম্পল। মোদি এখন সবকিছু ব্যাড এক্সাম্পল আসলে রাজনৈতিক দলগুলো অলমোস্ট জায়গাটা ব্যাড এক্সাম্পল না। তারপরে একটা কথা, মানে এরকম ডজন উদাহরণ আছে যেটা বললে হয়তো অ্যাডভার্টাইজমেন্টের মূর্ত পর্যায়ে, সেজন্য আমি নাম বলতে চাই না, কিন্তু অনেক ভালো এমপি আছেন, এখনো বেশ কিছু ভালো এমপি আছেন যাদের পেছনে মানুষ থাকেন। কিন্তু আবার মোদির পেছনে থাকার একটা বড় কারণ কি জানেন আপনি? একটা উদাহরণ আমি বলি, সেটি হচ্ছে কি, ওই অঞ্চলে একবার প্রধানমন্ত্রী গেলেন শেখ হাসিনা গত মানে নবম সংসদে। ওই সময় উনি করলেন কি, দেখুন মানুষ কিন্তু এই ছোটোখাটো এই মোরালিটির জায়গায় মানুষ পরে দেখতে চায়, আপনার যে মানে কমন মানুষরা। তিনি করলেন কি, ওই অঞ্চলে রিক্সাওয়ালা থেকে শুরু করে মজুরি দিন মজুর যারা আছে প্রত্যেককে বলে দিলে, তোদের কাজ করতে হবে না, তোদের বেরোতে হবে না, তোদেরকে আমি চাল দিয়ে গেলাম, আচ্ছা তোকে এত টাকা দিয়ে গেলাম, রাস্তাঘাট ফাঁকা, তোরা শুধু প্রধানমন্ত্রীকে গ্রেট করবি। এই কাজটা করে দেখবেন আপনি, খেয়াল করে মানুষকে। হ্যাঁ, সবাই জানি। আমরা একটু অন্য প্রসঙ্গে, যে আমরা যে প্যারিসের হামলা নিয়ে কথা বলতে চাই, যেহেতু আপনারা দুজনেই এই সেলিম ভাই তো লম্বা সময়ের আসলে ইন্টারন্যাশনাল ডেস্কে কাজ করার অভিজ্ঞতা। প্যারিসের হামলার আমরা দেখলাম যে পত্রিকা অফিস কার্যালয়ে হামলার পরে আবারও সুপারমার্কেটে, ইহুদি সুপারমার্কেটে হামলা চলেছে। যদিও হামলাকারীরা পুলিশের এতে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত মারা গেছেন, জিম্মি সহ মারা গেছেন। এই যে প্যারিসে তো এই ঘটনা একেবারে রেয়ার, প্যারিস বা ইউরোপ যেকে আমরা বলি এই ধরনের ঘটনা রেয়ার। হঠাৎ এই ধরনের হামলার কারণ কি মনে করেন? এই প্যারিসে আজকে যে হামলাটা, মানে শার্লে এবদো পত্রিকার যে হামলাটি হয়েছে, এর পেছনের কারণগুলো খুঁজতে গেলে আরেকটু পেছনে যেতে হয়। আমরা যদি হিস্ট্রিক্যালি দেখি যে ইউরোপে যখন রেনেসাঁ শুরু হয়, ঠিক তখন কিন্তু ইসলাম প্রতিষ্ঠার সময়, ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন দেশে, এবং সেটা খেলাফতে ইসলাম, মানে রাষ্ট্রিক ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রের কর্ণধার ইসলামের মানে খলিফা, উনি রাষ্ট্র নিয়ন্ত্রণ করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন। অন্যদিকে পুরো ইউরোপ জুড়ে একটা রেনেস এবং ধর্মকে রাজনীতি থেকে বিযুক্তকরণ, ধর্মকে রাষ্ট্র থেকে বিযুক্তকরণ, এই প্রক্রিয়াটা চলছে। অন্যদিকে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামিক স্টেটগুলোতে বা মুসলিম স্টেটগুলোতে ধর্ম জেকে বসছে। এই একটা মানে ভিভিড একটা ডিফারেন্স কিন্তু ক্রিয়েট হচ্ছে। এবং আলটিমেটলি আমরা গিয়ে দেখি কি, ইউরোপ যখন রেনেসার তুঙ্গে, তখন পুরোপুরি ধর্ম থেকে বিযুক্ত হয়ে গেছে রাষ্ট্র, এবং সেখানে ইহুদিবাদের সমালোচনা করা হচ্ছে, জায়নিজমের সমালোচনা করা হচ্ছে, তাতে কেউ কিচ্ছু বলছে না। সেখানে খ্রিস্টিয়ানিজমের সমালোচনা, যেটা আগে করা যেত না সেটা করা যাচ্ছে। এমনকি আপনি যদি ভারতেও দেখেন, ভারতে আমরা যদি টেলিভিশনগুলো দেখি, ভারতে কিন্তু মানে দেবতার সমালোচনা করা হচ্ছে, একদম রাষ্ট্রীয় মিডিয়ায় দেবতার সমালোচনা, কিন্তু সেটা আমরা মুসলিম স্টেটগুলোতে পারি না। এটার মূল কারণটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রিক ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে এক ধরনের গোড়ামি এখানে পেয়ে বসেছে। একটা দিক গেল। তা আরেকটা দিক হচ্ছে যে হেট্রেড, ঘৃণার জায়গাটা, এটা সাম্রাজ্যবাদের একেবারে নিজের তৈরি। আজকে যদি আইএসআইএস কথা বলি আমরা, কামরান এটা আলো ভালো বলতে পারবেন, যে আইএসআইএস কাদের তৈরি? এই আইএসআইএস ছিল আল কায়দা ইন ইরাক। ইরাক যখন কুয়েত ইনোভেশন করে, তখন ইরাকের সুন্নি গোষ্ঠীকে সাথে নিয়ে আমেরিকা এটা তৈরি করেন, আল কায়দার পাশাপাশি আল কায়দা ইন ইরাক। একে আবার সাদ্দাম হোসেনকে যখন উৎখাত করা হয়, তখন এই আইএসআইএসকে, এই সুন্নিদেরকে কিন্তু শিয়াদের বিরুদ্ধে কাজে লাগায় আমেরিকা। এখন আমরা দেখি যে, আপনি হয়তো জানেন যে আইএসের মূল মধ্যপ্রাচ্যের ইস্যুতে এক ধরনের ভূমিকা। এখন আরো একটি মজার বিষয়, সিরিয়াতে আইএসের বিরুদ্ধে নেমেছে আমেরিকা এবং ইসরায়েল। আবার বাগদাদে, ইরাকে আইএসএস এর বিরুদ্ধে, সিরিয়াতে আইএসএস এর পক্ষে। কেন? এই জায়গাটা কেন? কারণ সিরিয়া আসাদ হচ্ছে বাদ পার্টি এক ধরনের সমাজতান্ত্রিক ইয়েতে ছিল। সাদ্দামও ছিল, আপনি জানেন যে সাদ্দামের মীর কাসিম যে ছিল সাদ্দামের মানে পূর্বসূরি, উনিও বাদ পার্টির নেতা ছিলেন। তো যে কারণে এই জায়গাগুলো আমরা যখন দেখি যে স্পষ্টতই ক্লিয়ার হয়ে যায় যে এগুলো আমেরিকার নিজস্ব তৈরি, এবং সে ফাঁদে কিন্তু সেও মাঝে মাঝে পা দিতে হয় তাকে, সে ফাঁদে পা দেয়, তারও ক্ষতি হয়। এখন ইউরোপের যে একটা ঐক্য আছে, আমার আরেকটি জায়গায় আসছি, ইউরোপের কিন্তু একটা চমৎকার একটা ঐক্যের জায়গা আছে। এই জায়গাটা ভাঙার একটা শক্ত থাকেন এবং তার ইয়ে থাকে, এই জায়গাটা ভাঙার একটা ষড়যন্ত্র এখানে আছে মার্কিন সাম্রাজ্যবাদের। মার্কিন সাম্রাজ্য এই জায়গাটা ধরতে চায়। একটা দিক গেল।
এই কারণে মুসলিম যে হেট্রেড জায়গাটা সাম্রাজ্যদের বিরুদ্ধে, আরেকটা বিষয় হচ্ছে অভিবাসীদেরকে যারা মানে ওইখানে যারা এলিট যারা বা যারা নেটিভ তারা অভিবাসীদেরকে সহ্য করতে পারে না, এই জায়গাটাকেও কাজে লাগানো হচ্ছে। আমার মনে হয় ঘৃণা এবং সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র ইত্যাদি মিলিয়ে এটা ডেভেলপ করছে। আর একটি বিষয় আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই পত্রিকাটি আপনি জানেন যে কিছুদিন আগে ডেনমার্কের একটা পত্রিকা একটা কার্টুন ছাপা হয়েছিল, বেশ আগের ঘটনা, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সেটা পুনর্মুদ্রণ করেছিল। তা এখন বিষয় হচ্ছে যে একটি পত্রিকা যখন এরকম একটি বর্ণবাদী ভূমিকা নেয়, একটা বর্ণবাদী ভূমিকা আমি বলবো এই শার্লি এবদোর এই ভূমিকাটাকে। আমি বলছি না যে হামলাটা খুব সঠিক, হামলাটাও যেমন নিন্দনীয় তেমন শার্লি এবদোর যে ঘটনাটি, তাদের যে ভূমিকা